আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একাদশ অধ্যায়ের তথ্য উপাত্ত নিয়ে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি তোমাদের এখানে তথ্য উপাত্তের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ চিহ্নিত করেছি, যাতে তোমরা বেসিক জেনে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে ভালোভাবে তারপরে অঙ্কগুলো যাতে প্রপারলি করতে পারো। তো আমি এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েছি, যেমন তথ্য উপাত্ত কি, পরিসংখ্যান কি, উপাত্ত কত প্রকার ও কি কি, গণসংখ্যা নিবেশন সারণী কি, লেখচিত্র কি এবং কাকে বলে, কত প্রকার ইত্যাদি আলোচনা করা হবে। এবং সর্বশেষে যে বিষয়টি আমি চিহ্নিত করেছি সেটি হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কি, কাকে বলে। তো চলো আমরা শুরু করি। তো সবার প্রথমে আমাদের জানতে হবে আসলে তথ্য কাকে বলে। তো যে যে কোনো ঘটনাকেই তথ্য বলা হয়, যেমন আমি কালকে বাজারে গিয়েছিলাম, কাল বৃষ্টি হয়েছিল, আজ আমি সাইকেল চালিয়েছিলাম, ইত্যাদি এ সকল কিছুকেই তথ্য বলা হয়। এরপরে যে উপাত্ত বিষয়টি আসে সেটি যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে যে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাকে উপাত্ত বলা হয়। তাই যেমন আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, মাহিম গণিতে 90 পেয়েছে। এখানে মাহিম গণিতে 90 পেয়েছে বলতে এই যে 90 এটাই হচ্ছে একটি উপাত্ত। এরপরে আমরা জানবো পরিসংখ্যান কি। আসলে পরিসংখ্যান বলতে বোঝায় সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাকেই বলা হয় পরিসংখ্যান। যেমন 5 জন শ্রমিকের মজুরি 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 হলো 100, 150, 200, 300, 350 ইত্যাদি। এই যে 5জন শ্রমিকের মজুরি, এই 5জন শ্রমিকের মজুরিকে একসাথেই বলা হচ্ছে পরিসংখ্যান। উপরের বিষয় হলো উপাত্তের প্রকারভেদ। উপাত্ত সংগ্রহের ভিত্তিতে উপাত্তকে দুই ভাগে ভাগ করা হয়, যথা প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ত। প্রাথমিক উপাত্ত বলতে বোঝায় যে এই উপাত্তগুলো বা যে তথ্যগুলো আমরা সরাসরি উৎস থেকে সংগ্রহ করে থাকি। যেমন আমরা অনেক সময় দেখি যে টিভি চ্যানেলেগুলোতে বিভিন্ন সময় উম, আবহাওয়ার খবর দেয়, সেগুলো সরাসরি এম, আবহাওয়া অধিদপ্তর থেকেই সম্প্রচারিত হয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক অনলাইনে অনেক ভুয়া তথ্য প্রকাশিত হয়, যেগুলোকে বলা হয় মাধ্যমিক উপাত্ত। সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রাথমিক উপাত্ত হলো সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তকে বলা হচ্ছে প্রাথমিক উপাত্ত এবং এর নির্ভরযোগ্যতা অনেক বেশি। আর মাধ্যমিক উপাত্তকে বলতে পারি যে যেই উপাত্ত পরোক্ষ বা উৎস থেকে সংগ্রহ করা হয় এবং এর তা যেহেতু এর পরোক্ষ উৎস থেকে সংগ্রহ করা হয়, তার এর নির্ভরযোগ্যতা অনেক কম। এরপরে আসি, আবার সাজানোর উপর ভিত্তি করে উপাত্তকে দুই ভাগে বিভক্ত করা হয়, যথা বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। আমরা এখানে কটা উদাহরণ দিয়েছি। যেমন বিন্যস্ত উপাত্ত তোমরা লক্ষ্য করে যদি দেখো তাহলে বুঝতে পারছো যে বিন্যস্ত উপাত্তগুলো মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো আছে, অর্থাৎ একটি নিয়ম মেনে চলছে, সেহেতু এটাকে বলা হয় বিন্যস্ত। অর্থাৎ যেই উপাত্তগুলো সাজানো থাকে একটি মানের ক্রমানুসারে সাজানো থাকে, সেই উপাত্তগুলোকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। আর যেই উপাত্তগুলো এলোমেলোভাবে থাকে, যেমন এখানে উদাহরণ দিয়েছি 33 একটি বড় সংখ্যা, তারপরে 2 বসেছে, 2 একটি অনেক ছোট সংখ্যা 33-এর তুলনায়, সেহেতু বোঝা যাচ্ছে যে এইগুলো এলোমেলোভাবে সাজানো আছে, তাই এগুলো হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাই আমরা যদি অবিন্যস্ত উপাত্তকে সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারি যে উপাত্তগুলো
এলোমেলোভাবে সাজানো থাকে তাকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়। তো এই ছিল উপাত্তর প্রকারভেদ। এর পরের বিষয় হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী বলতে বোঝায় শ্রেণী সময়ের মধ্যে সংখ্যাসূচক তথ্যরাশির মানগুলো ট্যালি চিহ্ন ইত্যাদি দ্বারা নির্ধারণ করা। যে শ্রেণীতে ট্যালি চিহ্ন যত শ্রেণীবিন্যাসের আরেকটি ভালো সংজ্ঞা হচ্ছে শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্ত সমূহ বিন্যস্ত উপাত্তে পরিণত করতে যে সারণীটি উপস্থাপন করা হয় তাই গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়, যেমন পরিসর নির্ণয়, তারপরে শ্রেণী সংখ্যা নির্ণয়, শ্রেণীব্যাপ্তি নির্ণয়, ট্যালি চিহ্ন ব্যবহার ইত্যাদি। তো আমরা পরিসর বিষয়ে অত জানবো না। আমরা পরিসরের একটি সূত্র জানি। সূত্রটি হচ্ছে যে পরিসর সমান সমান সর্বোচ্চ মান এবং বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। একটু পরে আমরা একটি উদাহরণ দেখব। এরপরে আরো একটি সূত্র আমাদের জানা লাগবে, সেটি হচ্ছে শ্রেণী সংখ্যা কি। শ্রেণী সংখ্যা হচ্ছে যে আমাদের তথ্য সাজানোর জন্য গণসংখ্যা নিবেশন সারণী তৈরির জন্য যে ঘরের প্রয়োজন এবং সেই ঘর কয়টি লাগবে সেই সেই ঘরের সংখ্যাকে বলা হচ্ছে শ্রেণী সংখ্যা। আর শ্রেণী ব্যাপ্তি হচ্ছে একটি শ্রেণী থেকে তার একটি মান থেকে তার পরবর্তী মানের মধ্যে কতটুকু পার্থক্য থাকবে। তো এরপরে আমরা চলে যাই। তো এর আগে আরো একটু বলে নেওয়া ভালো যে শ্রেণী ব্যাপ্তি সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 15 মধ্যে রাখা উচিত। যদি আমাদের পরিসর 30 থেকে ছোট হয় তাহলে 5 এবং 30 বড় হলে 10 নেব, তাহলে আমরা অঙ্ক করতে আমাদের সুবিধা হবে। তো আমরা এখন এই অঙ্কটি করব। এখানে বলা আছে যে নিম্নে 25 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের উপাত্ত দেওয়া হলো। শ্রেণীব্যাপ্তি 10 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তো আমি আগের থেকে এখানে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করে রেখেছিলাম, যার জন্য আমার একটু সুবিধা হবে। তো তোমরা খুঁজে খুঁজে বের করবে। তো আমি এখন অঙ্কটি করা শুরু করলাম। এখানে পরিসর সমান সমান আমরা একটু আগে এই পাশে দেখে আসছি যে সর্বোচ্চ মান সমান মাইনাস সর্বনিম্ন মান যোগ 1। তো আমরা এখন সর্বোচ্চ মান পাতাবো। এখানে সর্বোচ্চ মান হচ্ছে 95 এবং বিয়োগ সর্বনিম্ন মান হচ্ছে 38, এরপরে যোগ 1 করব। তো এখানে আমাদের 95 38 বিয়োগ করলে হয় 57, তার সাথে এক যোগ করলে হয় 58। আর একটু আগে আমরা আরো দেখে এসেছি যে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। তো যেহেতু আমাদের এখানে শ্রেণী ব্যাপ্তি বলেই দিয়েছে তাই আমরা শ্রেণী ব্যাপ্তি ধরবো না, এই 10 ধরেই করব। তো পরিসর হচ্ছে এখানে 58 হবে, 58 বাই এখানে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 10। তো আমরা এটাকে আগে ভাগ করি। তা 58কে 10 দ্বারা ভাগ করলে হয় 5.8। আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে যে শ্রেণী সংখ্যা কখনো দশমিকে হবে না, সব সময় শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যায় হবে। যদি এইভাবে দশমিক এসে যায় তবে এই দশমিকের পরে যে সংখ্যার আগে দশমিকের আগে যে সংখ্যা থাকবে, দশমিক থাকলে তার পরবর্তী পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। তো এখানে যেহেতু 5.8 আছে তাই আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে 6 করছি। তো আমরা আমাদের শ্রেণী সংখ্যা পেয়ে গেছি। তো তার মানে আমাদেরকে
সারণী গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করার জন্য 6টি ঘর কাটতে হবে। তো আমি আগে থেকে কিছু ঘর কেটে রেখেছিলাম, কিন্তু একটু কাটা হবে হলো। তা আমার ঘর কাটা হয়ে গেছে। তো আমি এখন সর্বনিম্ন মান থেকে হাতে গুনে 10 ঘর পর পর শ্রেণী ব্যাপ্তিগুলো বসাবো। যেমন আমার এখানে সর্বনিম্ন মান ছিল 38। 38 বসিয়ে তারপর থেকে আমি বসাবো 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47। আমাকে এই আঙ্গুল গুনে গুনে, আঙ্গুলের গিঁটগুলো গুনে গুনে 38 থেকে 38 ধরে তারপরে 10 10 ঘর গুনতে হবে। 38 থেকে 10 গুনলে হয় 47। এরপরে এখানে যেটা থাকবে তার পরবর্তী সংখ্যা এখানে নিতে হবে। 47-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 48। তো 48-এর পরবর্তী 10 ঘর যদি আমরা গুনি তাহলে সেটা হবে হচ্ছে 57। 57-র পর থেকে 57-র পরের সংখ্যা হচ্ছে 58। 58 থেকে 10 ঘর যদি গুণা হয় তাহলে হবে 67। 67-র পরে হচ্ছে 68। তো আমরা এভাবে লিখে যাব। তা লিখে যেতে যেতে লিখে আমরা লিখছি। হ্যাঁ, তো আমাদের শ্রেণী ব্যাপ্তিগুলো লেখা হয়ে গেছে। তো আমরা এখন ট্যালি চিহ্ন ব্যবহার করব। হ্যাঁ, আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে। আমরা এখান থেকে যে যে ঘরে সংখ্যাগুলো বসবে সেই ঘরে আমরা ট্যালি চিহ্নগুলো বসিয়ে সেই অনুযায়ী আমরা করে নেব। তো এখানে আছে 41। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 38 থেকে 47, তার মানে 41 এই ঘরের মধ্যে আছে, আমরা একটি দাগ দিলাম। তারপরে আছে 43, 43ও এই ঘরে। তারপরে 41, 41ও এই ঘরে। এরপর হচ্ছে 52, 52 কিন্তু এই ঘরে হবে না, কারণ এটা হচ্ছে 47 পর্যন্ত। এর পরবর্তী ঘরে আমরা দেখতে পাচ্ছি 48 থেকে 57। তো 52 এখানে পাবে। এরপরে আছে 56, 56 এখানে পাবে, কারণ এখানে সর্বোচ্চ সংখ্যা আছে, সর্বোচ্চ মান আছে 57 এখানে। তারপরে 70 হবে, 70 এই ঘরে। এখানে 38 থেকে 77 আছে। এরপরে আছে 72, এরপরে হচ্ছে 80, 80 এই ঘরে। তারপরে হচ্ছে 91, তারপরে 42, তারপরে 95, তারপরে 45। এরপরে আমাদের যে ভুলটি হয় তো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ট্যালি চিহ্ন 4টি হওয়ার পরে 5টি যখন দিই তখন আরেকটি আলাদা করে দাগ দিই, কিন্তু এটা ভুল। আমাদেরকে সব সময় 4, 5, 4-এর পরে 5 বানাতে গেলে ট্যালি চিহ্ন সবসময় এমনি আড়াআড়ি একটি দাগ দিলেই হয়ে যাবে। একেই বলা হয় 5। এরপরে হচ্ছে 39, 44, 57। তো 57 হচ্ছে এই ঘরে। এরপরে হচ্ছে 59, 59, 61, 65। তারপরে হচ্ছে 69, 69 এই ঘরে। 79, 79 এই ঘরে। 38, 38 হচ্ছে এই ঘরে। এরপরে হচ্ছে 73, তো 73 হবে হচ্ছে এই ঘরে। এরপরে আসছে 75, 75 আবারও আমরা 5-এর একটি চিহ্ন দেব। এরপরে হচ্ছে 78, তো 78 হচ্ছে এই ঘরে। এরপর হচ্ছে 71। তো আমাদের ট্যালি চিহ্ন বসানো শেষ। তো আমরা ট্যালি গুনে গুনে এখানে গণসংখ্যাগুলো লিখব। তো এখানে হয়েছে 5 আর 3 8, এখানে হয়েছে 3, এখানেও হয়েছে 3টা, এখানে হয়েছে 5 আর 1 6, এখানে হয়েছে 3টা, এখানে হয়েছে 2টা। তো আমরা এগুলো যোগ করে দেখব যে আমাদের 25টা আসলে হচ্ছে কিনা এবং আমাদের অঙ্ক সঠিক আছে কিনা। তো আমরা এখানে মোট লিখে নিই। তো আমরা যোগ করি, এখান থেকে যোগ করতে যাই, তাহলে 3 আর 2 হচ্ছে 5, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 3, 11 আর 3 হচ্ছে 14, 14
আর 3 হচ্ছে 17, 17, 17, 17, আর 8 হচ্ছে 25। তো আমাদের এটা ঠিক আছে। তো আশা করি তোমরা সকলে বুঝে গেছো। আজ এই ভিডিওতে এই পর্যন্তই যাচ্ছি। এর পরের ভিডিওতে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হচ্ছে আহ, গণস লেখচিত্র কিভাবে অঙ্কন করতে হয় এবং কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার এবং কি কি এর কাজ কি। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজেও আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আল্লাহ হাফেজ।